আজকের পাঠ উপস্থাপনায় আমি শচীন কুমার পাল, সহকারী শিক্ষক, রসায়ন, সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়। আজকের পাঠের বিষয় অষ্টম শ্রেণী বিজ্ঞান, অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার একটি অংশ। আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে পারবে। আমরা গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ এবং সেখানে রাসায়নিক সমীকরণ এবং সমতাবেদন সম্পর্কে শিখিয়েছিলাম। আজকের পাঠে এটি জানতে পারবে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির রূপান্তর অর্থাৎ পরিবর্তন সম্পর্কে জানতে পারবে। তো আজকের পাঠ বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া। আমরা যদিও রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ সম্পর্কে আগের একটা পাঠে সামান্য ধারণা দিছিলাম, আজকে আমরা একটু বিস্তারিত বিবরণ দিব বা তোমাদের জানাবো, যার কারণে এটা আর একটু রিভিউ করি। যে রাসায়নিক বিক্রিয়াগুলোকে তিন দিক দিয়ে শ্রেণীবিভাগ করা যায়, যে বিক্রিয়ার দিক অনুসারে, বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুসারে, আর ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। বিক্রিয়ার দিক অনুসারে বিক্রিয়া দুই ধরনের, একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়া। বিক্রিয়ার তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপাহারী বিক্রিয়া। আবার ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, রেডক্স আর নন রেডক্স। রেডক্স হচ্ছে জারণ বিজারণ। এর আবার ভাগ আছে সংযোজন, সংশ্লেষণ, বিযোজন, প্রতিস্থাপন, দহন বিক্রিয়া। তো আমরা এক একটা করে দেখব। আবার নন রেডক্সের ভাগ আছে প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, সমানীকরণ বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। তো তোমাদের এখানে সিলেবাসে যে কটা আছে, যে রেডক্সের পাঁচটা এবং সেখানে প্রশমন বিক্রিয়া, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, তোমাদের অষ্টম শ্রেণীতে এগুলো পড়লেই হবে। তা আমরা দেখে আসি প্রথম থেকেই যে সংযোজন বিক্রিয়া। সংযোজন কথাটা শুনেই মনে হচ্ছে কি সংযোগ করা। দেখো, সংযোজন বিক্রিয়া কিন্তু মৌল হতে পারে, যৌগ হতে পারে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটি মৌল অথবা দুইটি যৌগ উহাদের পরস্পরের প্রত্যক্ষ সংযোগে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে। দেখো এখানে যেমন কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সালফার অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। দেখো, একটা বিক্রিয়া কিন্তু একাধিক বিক্রিয়ার উদাহরণ হতে পারে। এগুলো কিন্তু আবার দহন বিক্রিয়ারও উদাহরণ, এই প্রথম তিনটা বিক্রিয়া। তো দেখো এখানে ম্যাগনেসিয়াম, এই যে বায়ুর অক্সিজেনে পুড়ে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তোমরা শুনেছো যে ম্যাগনেসিয়ামের রিবন যদি তার ধরায় দেওয়া হয়, মানে তাহলে কি হয়, পুড়তে পুড়তে চটচট করে পুড়তে পুড়তে আসে। তোমরা শুনে থাকবে যে আতশবাজি এবং আগুনে বোমা এগুলোতে কি ম্যাগনেসিয়াম পাউডার ব্যবহার করা হয়। তারাবাজি এগুলোতে পাউডার ব্যবহার করা হয়, ম্যাগনেসিয়াম পাউডার। তো এই সালফারকে যদি আমরা বায়ুর অক্সিজেনে যে পোড়াইছি, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা কিন্তু একটা আসলে কিছুটা কিছু বিষাক্ত প্রকৃতির। আমরা অনেক সময় যে ফলমূলের পচন রোধে এটা আমরা ব্যবহার করি। দেখো 4 নাম্বার যে বিক্রিয়াটা আছে, যে এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড একটা যৌগিক পদার্থ, ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগিক পদার্থ। উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম কার্বনেট, এটাও একটা যৌগিক পদার্থ। তো দেখো দুইটা যৌগ মিলে আরেকটা যৌগিক পদার্থ তৈরি হয়েছে, এটা সংযোজন বিক্রিয়া। সবকটা এখানে সংযোজন বিক্রিয়া। তো দেখা গেল যে সংযোজন বিক্রিয়ায় মৌলও থাকতে পারে, যৌগও থাকতে পারে। আমরা দেখে আসি যে সংশ্লেষণ বিক্রিয়া কি। দেখো, সংশ্লেষণ বিক্রিয়া কিন্তু শুধুমাত্র মৌল বিক্রিয়া করবে। যে রাসায়নিক ক্রিয়ায় দুইটি মৌল উহাদের পরস্পরের প্রত্যক্ষ সংযোগে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি যৌগ উৎপন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। তাহলে সংশ্লেষণ বিক্রিয়া শুধুমাত্র কি হতে হবে, মৌল থাকতে হবে। দেখো আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে আসলে সংযোজন বিক্রিয়া কি, যে আমার কাছে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আমি মিক্সার করে সংযোগ করে নতুন একটা পদার্থ তৈরি করে তোমাদের দেখালাম, এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। আর তৈরি করা জিনিস থেকে তৈরি করা সংযোজন বিক্রিয়া। তার কথায় যে সংশ্লেষণ বিক্রিয়া কি, যে প্রাকৃতিক উপাদান থেকে যদি আমরা কোনো জিনিস তৈরি করি তাহলে সেটা সংশ্লেষণ। আমরা বলি শিল্প কারখানায় সংশ্লেষণের পদ্ধতিতে একটা যৌগ তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপাদান থেকে। হুম। আমি একটা উদাহরণ একটা একটা যদি আমরা এভাবে বলি যে তোমার খাওয়া দরকার, তুমি হোটেল থেকে মাছ তরি তরকারি কিনে এনে মাখায় চোখা খাইলে এটা কি হবে, সংযোজন।
কিন্তু তুমি যদি প্রাকৃতিক উপাদান মানে বাড়ির থেকে তৈরি করে একেবারে বাড়ির জমি থেকে সেই সবজি আনলে এবং পুকুর থেকে মাছ মারলে একেবারে কেটে কুটে খাইলে এটা সংশ্লেষণ বিক্রিয়া। ঘটনা এরকমের যে সংশ্লেষণ বিক্রিয়ার থেকে তাহলে কি মৌল মিলে হবে। দেখো তাহলে আমরা বলতে পারি যে আহ, যে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। তার মানে কি এই সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে সংযোজন বিক্রিয়াও আছে। হুম, কিন্তু যদি দুইটা যৌগ মিলে হয় তা সেটা কিন্তু সংযোজন বিক্রিয়া হয়, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া হয় না। বিযোজন বিক্রিয়া, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ ভেঙে তার সরলতম উপাদান মৌল বা যৌগে পরিণত হয় তাকে কি বলা হয়? বিযোজন বিক্রিয়া। তো এখানে দেখো যে ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা তাপ দিই সেখানে বিয়োজিত হয়ে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে কি হয়েছে? বিয়োজিত হয়েছে, তাই না? তো আমরা দেখে আসি প্রতিস্থাপন বিক্রিয়া। নামটা শুনে কি মনে হয় যে প্রতিস্থাপন মানে একটা কোনো একটা মৌলকে আরেকটা মৌল দ্বারা প্রতিস্থাপন করা। মানে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ থেকে তার উপাদান মৌল বা মূলককে অন্য একটি মৌল দ্বারা প্রতিস্থাপিত করে সম্পূর্ণ ভিন্নধর্মী কোনো মৌল বা যৌগে পরিণত করাকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যদি জিঙ্ক যোগ করি তাহলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবার কপার সালফেট দ্রবণের মধ্যে যদি আমরা জিঙ্ক যোগ করি তাহলে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয়। দেখো মজার ব্যাপার হলো যে জিঙ্ক সালফেট দ্রবণে যদি আমরা কপার দিই তাহলে কিন্তু কোনো বিক্রিয়া হবে না। আবার লঘু সালফিউরিক অ্যাসিড দ্রবণে কপার যোগ করলেও কোনো বিক্রিয়া হবে না। কারণ কি? দেখো যে অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করা যায়, কিন্তু কম সক্রিয় মৌল দ্বারা অধিক সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করা যায় না। মানে ঘটনাটা এরকম যে বড় মাস্তান দিয়ে এলাকা দিয়ে ছোট মাস্তান তাড়ানো যায়, কিন্তু ছোট মাস্তান দিয়ে তো আর বড় মাস্তান তাড়ানো যায় না। তেমন দেখো ধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে, আবার অধাতুর একটা সক্রিয়তা সিরিজ আছে। এই সক্রিয়তা সিরিজটা কি? যে মৌলসমূহকে তাদের সক্রিয়তার ক্রমানুসারে একটি সারণী বা সিরিজ তৈরি করা হয়েছে, তাকে ধাতুর সক্রিয়তা সিরিজ বলে। যেমন আমরা বলি যে ধাতুর প্রবণতা বা আকাঙ্ক্ষা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, তাহলে ইলেকট্রন ত্যাগের ভিত্তিতে একটা সারণী বা সিরিজ তৈরি করা হয়েছে। তো এই সারণী বা সিরিজে যে মৌলটি উপরে আছে সেই মৌলটা নিচের কোনো মৌলকে তার যৌগ থেকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু নিচের মৌলটা দ্বারা উপরের মৌলটাকে প্রতিস্থাপন করা যায় না। এই কারণে নিচের দুইটা বিক্রিয়া সংঘটিত হয়নি, এই ৩ নং আর ৪ নং বিক্রিয়াটা সংঘটিত হয়নি। আশা করি তোমরা বুঝতে পারলে। আর দহন বিক্রিয়া, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ বায়ুর অক্সিজেনে পুড়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ বা যৌগ তৈরি করে তাকে দহন বিক্রিয়া বলে। তাহলে যেমন আমরা কোনো জ্বালানি পোড়ানো মানেই তো দহন। সালফারকে বায়ুর অক্সিজেনে পোড়ালাম, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো। কার্বনকে বায়ুর অক্সিজেনে পোড়ালাম, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। এটা দহন বিক্রিয়া। যেমন দেখো এখানে মিথেনকে আমরা মিথেন গ্যাসকে বায়ুর অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তো এভাবে কোনো মৌলিক বা জৈব পদার্থকে আমরা যদি বায়ুতে পোড়াই তাহলে কি হবে? তাদের অক্সাইড তৈরি হবে। এটা দহন বিক্রিয়া। আমরা একটু দেখি যে অক্সিজেন গ্যাস কিভাবে প্রস্তুত করা হয়। দেখো পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা যায়, এটা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। তাছাড়া আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যেও যদি আসলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে তাপ দিই তাহলে কিন্তু অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তো এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কাজটা কি? প্রভাবক।
আসলে প্রভাবক কি এটা তোমরা পরেও বিস্তারিত জানতে পারবে। তো আমি এখানে সামান্য একটু বলে রাখি যে যে সমস্ত বস্তু বা পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে, তাহলে যে সমস্ত বস্তু পদার্থ বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে কি করে, ত্বরান্বিত করে, মানে বৃদ্ধি করতে পারে, হ্রাস করতে পারে, কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এদেরকে বলা হয় কি, প্রভাবক। আর এই প্রভাবকের এই কাজটাকে বলা হয় প্রভাবন ক্রিয়া। যেমন আমরা কি বলি, ঘটকের কাজটাকে কি বলি, ঘটকালি বলি। তদ্রূপ এরকম যে প্রভাবকের কাজটা ঠিক এরকম। হুম, যে দেখো, মাঝে আমরা আবার একে আমরা বলতে পারি অনুঘটক, হুম, বা প্রভাবক। এ সম্পর্কে তোমরা বিস্তারিত আরো পরে জানতে পারবা। তো এখন দেখো যে অক্সিজেন গ্যাসের ব্যবহারটা কি। আমরা আসলে বিজ্ঞানে যা কিছু পড়ি সবকিছুই তো আমাদের চারপাশে আমরা দেখি, আসলে ঘুরতে দেখি। অক্সিজেন গ্যাস দেখো আগুন জ্বালাতে সাহায্য করে। যদি কোনো স্থানে অক্সিজেন গ্যাস না থাকে তাহলে কিন্তু আগুন জ্বলবে না। ডুবুরিদের কাজে, হাসপাতালে মুমূর্ষ রোগীর কাজে এবং মুমূর্ষ রোগীদের পরিচর্যা বা চিকিৎসার কাজে, পর্বতারোহীদের, তারপরে মহাশূন্যচারীদের, হুম, অনেক কাজে অক্সিজেন লাগে। তারপরেও যে রকেটের জ্বালানির সাথে অক্সিজেন গ্যাস, হ্যাঁ, তরল অক্সিজেন কিন্তু ব্যবহার করা হয়। আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে প্রস্তুত করা হয় এবং তার ব্যবহারটা কি। যে কোনো ধাতব কার্বনেট লবণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাছাড়া কোনো কার্বনেট লবণকে যদি আমরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তাহলেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা পাবো। যেমন দেখো চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, একে আমরা যদি তাপ দিই তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আবার ক্যালসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে উত্তপ্ত করলেও ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কিন্তু অনেক ব্যবহার রয়েছে। তোমরা জানো আগুন নিভাতে, দেখছো তোমরা যে হাসপাতালে বা বিভিন্ন বাড়িতে কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার থাকে, যে তৎক্ষণাৎ কোনো জায়গায় যদি দুর্ঘটনাবশত তো আগুন লেগে যায় তো সেখানে আমরা ব্যবহার করতে পারি। নাট্যমঞ্চে ধোঁয়াতড়িতে তোমরা দেখছো যে শিল্পীরা যখন মঞ্চে ওঠে তখন একটু ধোঁয়া দেওয়া হয়, তাই না, একটু আকর্ষণ সৃষ্টি করার জন্য। এটা নাট্যমঞ্চে ধোঁয়াতড়িতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। ড্রাই আইস তৈরিতে, কোমল পানীয় তৈরিতে। কোমল পানীয় কি, এই যে ফান্টা, পেপসি কোলা, সেভেন আপ, এগুলোতে তোমরা কি যেটা খাও এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ। দেখছো যে যে কোমল পানীয় একটা গ্লাসে ঢাললে বুদবুদ আকারে সব ইচ্ছে গিয়ে ওঠে, কার্বন ডাইঅক্সাইডের একটা বুদবুদ ওঠে। তো এখানে আহ, এই স্বাদ এবং বর্ণগন্ধ ঠিক রাখার জন্য অন্যান্য উপাদান দেওয়া হয়, কিন্তু আসলে মূল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ। অধিক চাপে এবং তাপমাত্রা হ্রাস করে কার্বন ডাইঅক্সাইডকে কি করা হয়, দ্রবীভূত করা হয়। কোমল পানি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ। পার্টি স্প্রে তৈরিতে এভাবে কার্বন ডাইঅক্সাইডের বহুবিধ ব্যবহার রয়েছে। আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে শনাক্ত করবে। দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা যদি স্বচ্ছ চুনের পানিতে প্রবেশ করাই তাহলে চুনের পানি গোলা হবে। এই ঘোলা চুনের পানিতে আমরা কিছু 2-3 মিনিট পর বা 4 মিনিট পর আমরা যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করাই তাহলে এই ঘোলা চুনের পানি পুনরায় আবার কি হবে, স্বচ্ছ হয়ে যাবে। এই পরীক্ষা থেকে আমরা মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করতে পারবো। তো দেখো এখন এই স্বচ্ছ চুনের পানি তুমি কিভাবে পাবা, বাজার থেকে চুন আনবা, এরপরে চুন পানিতে ভালো করে গুলাবা, এবার ওটাকে স্থিরভাবে রেখে দেবা, থিতায় পড়বে। থিতায় যখন হচ্ছে চুনটা নিচে পড়ে গেল তখন উপর থেকে স্বচ্ছ পানিটা নিবা, এটা হচ্ছে চুনের স্বচ্ছ পানি। এরপর কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করাবা, দেখবা একেবারে দুধের মতো সাদা একটা অধক্ষেপ পড়ে গেছে। এই অধক্ষেপটা পড়ার জন্য দায়ী গেছে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট। তো এখন কিছুক্ষণ পরে আমরা যদি এইগুলা চুনের পানিতে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে থাকি তাহলে এইটা আবার স্বচ্ছ রূপ ধারণ করবে। কারণ কি, এই তখন উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট। এই ক্যালসিয়াম বাইকার্বনেটের চেয়ে পানিতে কিন্তু দ্রবণীয়।
ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি অদ্রবণীয়, এই জন্য অদক্ষেপ পড়ে যায়। আর ক্যালসিয়াম বাইকার্বনেট হচ্ছে পানিতে কি দ্রবণীয়। অনেক সময় তোমাদের এখানে এটা অবজেক্টিভে আসে, তোমরা খেয়াল রাখবে এগুলো। রাসায়নিক ক্রিয়ায় তাপ শক্তি রূপান্তর। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি রূপান্তর হয়। আমরা দেখি কিছু বিক্রিয়া আছে তাপ উৎপাদী, কিছু বিক্রিয়া আছে তাপাহারী। আমরা আমি আগেও একটা তোমাদেরকে একটা ক্লাসে বলছি যে কিছু বিক্রিয়া তাপ উৎপাদী। যে দেখো, যেমন বাসা বাড়িতে চুন, তারপরে ব্লিচিং পাউডার, হুইল পাউডার, সালফেট সেল তুমি একটু হাতে নিয়ে এক মুঠ নিয়ে এই 2 ফোঁটা পানি দিয়ে ধরে রাখবে, তো একবার গরম হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এটা চাপ উৎপন্ন হয়। আবার 1 গ্লাস পানিতে তুমি যদি একটু কর্পূর, নিশাদল, বা অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, হ্যাঁ, বা ওই যে তোমার ন্যাপথলিন, এটা দ্রবীভূত করো বা গ্লুকোজ দিলে পানিটা শীতল হবে, এটা তাপহারী হয়। তা এই যে তাপ পরিবর্তন হয়, এটা কারণটা কি? কারণটা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের বন্ধন ভাঙে এবং উৎপাদের বন্ধন গঠিত হয়। এই ভাঙা গড়াই থেকে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি পরিবর্তনের মূল কারণ। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া কি হয়? যে বিক্রিয়কের বন্ধন ভাঙতে শক্তি প্রয়োজন হয় আর উৎপাদের বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হয়। এই উৎপাদিত, এই যে প্রয়োজনীয় যে শক্তি আর যে উৎপাদিত শক্তি বা নির্গত শক্তি, এই দুই শক্তির পার্থক্যটা হচ্ছে গিয়ে উৎপন্ন বা শোষিত তাপ। তাহলে দেখো, তাহলে এক কথায় বন্ধনের ভাঙা গড়া, তাহলে বিক্রিয়কের বন্ধন ভাঙা এবং উৎপাদের বন্ধন গঠিত হয়। এই ভাঙা গড়ার সময় তাপশক্তি পরিবর্তনটা ঘটে। বন্ধনের ভাঙা গড়া হচ্ছে তাপশক্তি পরিবর্তনের মূল কারণ। আমরা এখানে একটা বিক্রিয়া দেখি, দেখো, মিথেন গ্যাসকে যদি আমরা বায়ুর অক্সিজেনে পুড়াই, তাহলে মিথেনের মধ্যে যে কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ধন আছে, আর এখানে অক্সিজেন গ্যাসের মধ্যে অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে। হ্যাঁ, এখানে উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আলাদা বন্ধন হয়েছে আর পানির মধ্যে আলাদা বন্ধন হয়েছে। এই যে বন্ধন শক্তি, এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে দেখতে পারবে। এদিকে কিন্তু অঙ্কও আছে, যে এখানে অঙ্ক করে আমাদের বের করতে হয়, যে ডেল্টা এক্স এর মান বের করতে হয়। হুম, তো এখানে তাপ উৎপন্ন হয়েছে এই বিক্রিয়াটিতে 890 কিলোজুল তাপ উৎপন্ন হয়। দেখো, বাসা বাড়িতে আমরা অনেক ক্ষার জাতীয়, অ্যাসিড জাতীয় পদার্থ আমরা দেখি সচরাচর, কিন্তু আমরা অনেক সময় ভাবি না যে এটা আসলে এই জিনিস। দেখো, চুন ক্যালসিয়াম অক্সাইড, তারপরে চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ। দেখো, এই যে আমরা হুইল পাউডার, সালফেট এগুলোতে এখানে কিন্তু আসলে কস্টিক সোডা আছে। হুম, উপাদান কস্টিক পটাশ। দেখো, সব একটু শক্ত সাবান তৈরি করার জন্য আমরা কস্টিক সোডা ব্যবহার করি, একটু নরম সাবান তৈরি করার জন্য মানে কস্টিক পটাশ ব্যবহার করি। ব্লিচিং পাউডার, এগুলো, তাহলে এগুলো হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। CaOCl, দেখো, অ্যাসিডীয় পদার্থ তোমাদের বাড়িতে তো আসলে ভিনেগার আছে, ইথানোয়িক অ্যাসিড, মানে এটা অ্যাসিটিক অ্যাসিড। এইটাই। তাহলে ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, লেবুর রসে কি থাকে? সাইট্রিক অ্যাসিড, তাই না? তারপরে আমলকিতে কি থাকে? অ্যাসকর্বিক অ্যাসিড। টমেটোতে কি থাকে? অক্সালিক অ্যাসিড। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। এগুলো তো আমরা বাসা বাড়িতে আসলে এই পদার্থগুলো নিয়ে আমরা সবসময় নাড়া বাসা করি, তাই না? তারপরে ব্যবহার করি এগুলো। তো আমরা তাহলে কিছু বিক্রিয়াও দেখি। দেখো, লেবুর রসের সাথে বেকিং পাউডারের মূল উপাদান কি? সোডিয়াম বাইকার্বনেট। যদি আমরা বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হয় সেখানে? ওই যে আমরা জানি, হুম, যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়, তাই না? তো এখানে কি, তো কার্বনেট লবণ, সোডিয়াম বাইকার্বনেট, তাহলে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো আসবেই। তাহলে এই বিক্রিয়া কি উৎপন্ন হয়? সোডিয়াম সাইট্রেট, লবণ, পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে লেবুর রসের মূল উপাদান কি? লেবুর রসের সংকেত কি? এইটা C6H8O7, মানে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের সাথে তাহলে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় সোডিয়াম সাইট্রেট, লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা কিভাবে পরীক্ষা করবো তো দেখে আসলাম। দেখো, আমরা আরো একটা বিক্রিয়া দেখতে পারি, যে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে ভিনেগারের বিক্রিয়া। ভিনেগার, তোমার বাসা বাড়িতে যে ভিনেগার আছে, ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার হচ্ছে কি বাণিজ্যিক নাম মূলত। তাহলে ভিনেগারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
ক্যালসিয়াম অ্যাসিটেট লবণ এবং পানি উৎপন্ন হয়। এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া। তোমরা জানো যে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি প্রশমন বিক্রিয়া হয়। তাহলে এই লবণটার নাম কি? ক্যালসিয়াম অ্যাসিটেট লবণ। তাহলে আমরা দু একটা প্রশমন বিক্রিয়া দেখে আসি যে প্রশমন বিক্রিয়া কাকে বলে। দেখো, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আর এই বিক্রিয়ায় কিন্তু আসলে তাপ উৎপন্ন হয়, সেই তাপকে বলা হয় প্রশমন তাপ। হুম। তো দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, আর বিক্রিয়া করেছে কিসের সাথে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং পানি উৎপন্ন হয়েছে। আবার সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার বিক্রিয়া করে, তাহলে পটাশিয়াম সালফেট লবণ এবং পানি উৎপন্ন হয়। তো এভাবে আমরা অসংখ্য প্রশমন বিক্রিয়া দেখতে পারি। তাহলে অনেক অ্যাসিড আছে, তোমরা জানো। আমরা দশম অধ্যায়ে তোমাদের আরো অনেক অ্যাসিড সম্পর্কে আমরা ধারণা দেবো, যেমন নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। অনেক ধরনের অ্যাসিড আছে, অ্যাসিডীয় পদার্থ। আবার অনেক ক্ষার আছে, হ্যাঁ, যেগুলোর সাথে আমরা বিক্রিয়া করে করে দেখাবো। তো আজকের পাঠে তোমরা যেটা শিখলে, যেটা বিভিন্ন ধরনের বিক্রিয়া সংজ্ঞা এবং তার উদাহরণ। হুম। আমরা পরবর্তী পাঠে তোমাদের এই অষ্টম অধ্যায়ের ধারণা দিব যে তড়িৎ বিশ্লেষণ। হুম। তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমাদেরকে আমরা ধারণা দিব। তো তোমরা আশা করি আসলে পাঠে অংশগ্রহণ করবে। তাহলে আজ এ পর্যন্তই আমাদের। সবাইকে ধন্যবাদ।